হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একতরফা দাখিলা পদ্ধতির তৃতীয় ক্লাস। আশা করি প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখা হয়েছে। যাদের দেখা হয়নি তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। তৃতীয় ক্লাসে শিখবো আমরা কীভাবে বৈশ্বিক বিবরণী প্রস্তুত করা যায়। বৈশ্বিক বিবরণী প্রস্তুত করার পূর্বে এর স্ট্রাকচারটা আমরা দেখে নিই। স্ট্রাকচারটা ভালো করে বুঝো। স্ট্রাকচার দেখার পর একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে বৈশ্বিক বিবরণীর স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এক পাশে দায়সমূহ, অন্য পাশে সম্পদসমূহ। এখানে সম্পদ এবং দায় বলতে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়কেই বোঝানো হয়েছে। সমাপনী সম্পদ এবং সমাপনীর দায় সাথে যদি কোনো সমন্বয় থাকে, সেই সমন্বয়গুলো যোগ বিয়োগ করে বসাবো। সব লাস্ট স্টেপে দায়ের সমূহ যে পাশে আছে সেই পাশে সব নিচে প্রারম্ভিক মূলধন লিখব, এর সাথে অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, নিট মুনাফা যোগ করব এবং উত্তোলন, আয়কর, উত্তোলনের সুদ এবং নিট ক্ষতি বিয়োগ করব। এই বিষয়গুলো যোগ বিয়োগ করে যে রেজাল্ট পাবো তাকে সমাপনী সমন্বিত মূলধন বলে। কখনো কখনো অঙ্কে সমন্বিত সমাপনী মূলধন দেয়া থাকে, যদি থাকে তখন আর এইগুলো যোগ বিয়োগ করতে হবে না। আর যদি না থাকে তখন এই প্রারম্ভিক মূলধনের সাথে এই হিসাবগুলো যোগ বিয়োগ করে সমাপনী সমন্বিত মূলধন বের করতে হবে। সবশেষে সম্পদ এবং দায় সমান হবে, অর্থাৎ দুইটা পাশই মিলে যাবে। গত দিনের প্রশ্নটাই দেখতে পাচ্ছি। আজকে এর গ নাম্বার প্রশ্নের সলিউশন দিব। অর্থাৎ গ নাম্বার প্রশ্ন, প্রারম্ভিক মূলধন 1,18,000 টাকা ও নিট লাভ 64,800 টাকা ধরে বৈশ্বিক বিবরণী প্রস্তুত করো। প্রতিষ্ঠানটি জনাব সাকিবের, তাই জনাব সাকিব বৈশ্বিক বিবরণী 31 ডিসেম্বর 2019। এক পাশে লিখব দায়সমূহ, অন্য পাশে লিখব সম্পদসমূহ। এখানে সম্পদ এবং দায় বলতে সমাপনী সম্পদ এবং সমাপনী দায় লিখব। অঙ্কে কিন্তু প্রারম্ভিক সম্পদ দায় এবং সমাপনী সম্পদ দায় দেওয়া আছে, আমরা শুধু সমাপনী সম্পদ এবং সমাপনী দায়গুলোই লিখব, সাথে সমন্বয়গুলো আমরা যোগ বিয়োগ করব। ওকে, শুরু করলাম। বক্সে প্রথমেই দেয়া আছে নগদ তহবিল সম্পদ। সম্পদের পাশে লিখলাম নগদ তহবিল। সমাপনীটা লিখব, সমাপনীতে আছে 1,30,000, লিখব 1,30,000। তারপর দেওয়া আছে ব্যাংক জমা। এখানে সমাপনীতে ব্যাংক জমা আছে ক্রেডিট, তার মানে এটা ব্যাংক জমাতিরিক্ত, এটা দায়। দায়ের পাশে লিখব ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত 31,000, 31,000 টাকা। তারপর দেওয়া আছে 10% ঋণ। ঋণটা হচ্ছে দায়, আমরা দায়ের পাশে লিখব 10% ঋণ। সমাপনীতে প্রারম্ভিকে দেওয়া আছে 40,000, সমাপনী বক্সটা খালি। আমরা দেখলাম যে অন্যান্য তথ্যাবলিতে দেওয়া আছে 5,000 টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। 1 নাম্বার তথ্যতে দেওয়া আছে 5,000 টাকা ঋণ পরিশোধ, তার মানে বছর শেষে ঋণ ছিল 35,000 টাকা। সাথে সাথে আমরা একটা কাজ করে ফেলবো, ঋণের পার্সেন্টেজ আছে, তার মানে ঋণের সুদ আছে, সুদটা লিখে ফেলবো। বকেয়া ঋণের সুদ, এটাও দায়। বকেয়া ঋণের সুদ আমরা লাভ লোকসান হিসেবে বসিয়েছিলাম। বকেয়া ঋণের সুদ 3,750 টাকা, এখানেও 3,750 টাকা বসাবো। কিভাবে বের করেছি সেটা গত ক্লাসে বলে দিয়েছি। আচ্ছা, আবার বলে দিচ্ছি। বছরের শুরুতে ঋণ ছিল 40,000 টাকা, এর 10% সুদ। 40,000 টাকা ব্যবহার করেছি আমরা 6 মাস, তাই 6 মাসের সুদ প্লাস 5,000 টাকা পরিশোধ করার পর থাকলো 35,000, বাকি 6 মাস 35,000 টাকা ব্যবহার হয়েছে, তাই 35,000 টাকার সুদ আসবে বাকি 6 মাস। 10% ইন্টু 12/6, টোটাল 3,750 টাকা। আবার বক্সে ফিরে যাই। ঋণ, ঋণের পর দেওয়া আছে আসবাবপত্র। আসবাবপত্রটা সম্পদ, আমরা সম্পদের পাশে লিখব আসবাবপত্র। এবং সমাপনীটা, সমাপনীতে কি দেয়া আছে? এখানে সমাপনীটা খালি। আমরা জানি ঋণ, বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ প্রারম্ভিকে থাকলে সমন্বয়ে কিছু যদি নাও থাকে তারপরেও আমরা সমাপনীতে বসাতে হবে। প্রারম্ভিকে যা আছে তাই 70,000 আছে প্রারম্ভিকে, সেটাই হবে সমাপনীতে 70,000 টাকা। একটা সমন্বয় আছে ওই জন্য আমরা ভিতরে লিখলাম, সমন্বয়টা হচ্ছে অবচয় মাইনাস অবচয়।
অবচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। অবচয় 10% ছিল, 70,000-এর 10% 7,000 টাকা। আসবাবপত্র থাকলো 63,000 টাকার। তারপর আসবাবপত্রের পর প্রদেয় হিসাব দেয়া আছে 10,000 টাকা, এটা হচ্ছে দায়। প্রদেয় হিসাব প্রারম্ভিকে আছে, সমাপনীতে দেয়া নাই। দেখি একটু সমন্বয়ে কিছু আছে কিনা, যদি থাকে তাহলে যোগ বিয়োগ করে সমাপনীতে বসাবো, আর যদি না থাকে এটার সমাপনীতে বসাতে হবে না। প্রদেয় হিসাব সমন্বয় নাম্বার 2, প্রদেয় হিসাবে 1,000 টাকা পরিশোধ করা হলো, তার মানে প্রদেয় হিসাব বছরের শেষে রয়ে গেল 9,000 টাকা। প্রারম্ভিকে ছিল 10,000, 1,000 টাকা পরিশোধ, তার মানে থাকলো 9,000 টাকা। প্রদেয় হিসাব 9,000 টাকা। তারপর দেয়া আছে বকেয়া বেতন, প্রারম্ভিকে 2,000, সমন্বয়ে কিছুই দেয়া নাই, আবার সমাপনীতে না থাকলে নাই, বসাতে হবে না। আমরা জানি ঋণ, বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ প্রারম্ভিকে থাকলে কিছু না বলা না থাকলেও সমাপনীতে বসাতে হয়, অন্যগুলো না। তারপর দেয়া আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য হিসাব 30,000 টাকা। তারপর 10% বিনিয়োগ, সেটা সম্পদ, 10% বিনিয়োগ 20,000 টাকা। পার্সেন্টেজ আছে, তার মানে সুদ আছে, সুদটা বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া আয়, সেটা হচ্ছে সম্পদ, বকেয়া বিনিয়োগের সুদ। এই বিনিয়োগটা করা হয়েছিল বছরের মাঝামাঝি, তার মানে 6 মাস ব্যবহার হয়েছে, তার মানে 6 মাসে সুদ আসবে 20,000 টাকার 10% হারে, 10% হারে 6 মাসের সুদ, 12/6, 1,000 টাকা। বক্সের সবগুলো আইটেমই কমপ্লিট। এবার আমরা নিচে যাব, অন্যান্য তথ্যাবলী। এই অন্যান্য তথ্যাবলী থেকে সম্পদ দায়গুলো আমরা এখানে বসাবো। সব শেষে বসাবো মূলধন উত্তোলন এবং মূলধনের সুদ, উত্তোলনের সুদ সব শেষে দায়ের পাশে বসাবো। এর আগে যতগুলো দায় এবং সম্পদ আছে সবগুলোই বসিয়ে ফেলবো। তো বক্সের নিচে অন্যান্য তথ্যাবলী 1 নাম্বার দেয়া আছে 5,000 টাকা ঋণ পরিশোধ করা হলো। প্রারম্ভিক ঋণ 40,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে 35,000 টাকা লিখে ফেলেছি। 2 নম্বর সমন্বয় আছে, প্রদেয় হিসাবে 1,000 টাকা পরিশোধ করা হলো, সেটাও লিখে ফেলেছি। 10,000 টাকা ছিল প্রারম্ভিক, 10,000 থেকে 1,000 বাদ দিয়ে 9,000 টাকা বসিয়েছি। 3 নম্বর সমন্বয়, অফিসের জন্য 20,000 টাকা ডেলিভারি ভ্যান ক্রয়, সেটা সম্পদ, সম্পদের পাশে লিখব ডেলিভারি ভ্যান। আমরা ডেলিভারি ভ্যান ক্রয় কখন, সেই সময়টা দেয়া নাই, আমরা ধরে নিলাম ডেলিভারি ভ্যানটা কেনা হয়েছে বছরের শেষ দিন, তাই অবচয়টা ধরা হলো না। যদি তারিখ থাকতো আমরা অবচয় ধরতাম, তারিখ অনুযায়ী যতদিন ডেলিভারি ভ্যানটা ব্যবহার করেছি ঠিক ততদিনের অবচয় বের করে অবচয়টা বাদ দিয়ে তারপর আমরা বাইরে লিখতাম। তারপর অন্যান্য তথ্যাবলী 4, প্রতি মাসের মাঝামাঝিতে কারবার হতে নগদ 1,000 টাকা এবং বছরে মোট 2,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। উত্তোলনটা আমরা পরে লিখব, মূলধন উত্তোলন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ আমরা পরে লিখব। অন্যান্য তথ্যাবলী 5, 1 জুলাই তারিখে মালিক অতিরিক্ত মূলধন হিসেবে 5,000 টাকা সরবরাহ করেন, সেটা আমরা পরে লিখব। 6, স্থায়ী সম্পত্তির উপর 10% হারে অবচয় ধরতে হবে, আমরা অবচয় ধরে ফেলেছি, আসবাবপত্র থেকে অবচয় বাদ দিয়ে লিখে ফেলেছি। তারপর 7, মূলধন উত্তোলনের উপরে 10% সুদ ধার্য করতে হবে, সেটাও সব শেষে। আচ্ছা, এখানে আমাদের সম্পদ এবং দায় পুরোপুরি কমপ্লিট। এবার আমরা লিখব দায়ের পাশে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন। এই কাজটা আমরা সব শেষে করব, সম্পদ এবং দায় সব বসানোর পর সব শেষে আমরা লিখব প্রারম্ভিক মূলধন এবং প্রত্যেকটা অঙ্কেই ভিতরে লিখব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন দেয়া ছিল 1,18,000 টাকা। তারপর এটার সাথে স্ট্রাকচারে বুঝিয়েছিলাম প্রারম্ভিক মূলধনের সাথে কি কি প্লাস হয় এবং কি কি মাইনাস হয়। প্রারম্ভিক মূলধনের সাথে আমি আবারও বলছি, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন প্লাস হয়, নেট মুনাফা প্লাস হয়,
মূলধনের বকেয়া সুদ প্লাস হয়, উত্তোলন মাইনাস হয়, উত্তোলনের বকেয়া সুদ মাইনাস হয়, নেট ক্ষতি মাইনাস হয়। তো এখানে কি আছে আমরা একটু দেখে নিই। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয় অতিরিক্ত মূলধন, এখানে অতিরিক্ত মূলধন আছে অন্যান্য তথ্যাবলী 5-এ, প্লাস অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন 5,000 টাকা, টোটাল 1,23,000 টাকা, প্লাস মূলধনের সুদ আছে, মূলধনের সুদ প্রারম্ভিক মূলধনের উপরে সারা বছর এবং অতিরিক্ত মূলধনের উপরে যে তারিখ অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ আনা হয়েছে 6 মাসের সুদ আসবে। প্রারম্ভিক মূলধনের উপরে সারা বছরের সুদ, মূলধনের সুদ দেওয়া আছে কত পার্সেন্ট? 10% সারা বছরের সুদ, প্লাস অতিরিক্ত মূলধন আছে 5,000, সেটা আনা হয়েছে বছরের মাঝামাঝি সময়, তাই 6 মাসের সুদ। টোটাল 12,050 টাকা যোগ করতে হবে 1,35,050 টাকা। তারপর যোগ নেট মুনাফা, নেট মুনাফা গত ক্লাসে বের করেছিলাম লাভ লোকসান বিবরণী, ওইখানে নেট মুনাফা বের হয়েছিল। এই অঙ্কেও দেয়া আছে যে প্রারম্ভিক মূলধন 1,18,000 টাকা ও নেট মুনাফা 64,800 টাকা ধরে বৈষয়িক বিবরণী প্রস্তুত করো। 64,800 টাকা নেট মুনাফা। ওকে, যদি দেয়া না থাকে লাভ লোকসান বিবরণী থেকে আমরা বসাবো। টোটাল 1,99,850 টাকা। এবার বিয়োগ উত্তোলন। উত্তোলন দেয়া আছে 4 নাম্বার সমন্বয়, প্রতি মাসে 1,000, তার মানে 12 মাসে 12,000, আর মোট পণ্য উত্তোলন 2,000, টোটাল 14,000 টাকা উত্তোলন। 14,000 বিয়োগ করলে হয় 1,85,850 টাকা। তারপর মাইনাস উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ আমরা জানি নগদ উত্তোলনের উপরে সুদ বের করা হয়। মাসিক উত্তোলন হচ্ছে 1,000, মাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু প্রতি মাসের শুরুতে হলে 6.5, প্রতি মাসের মাঝামাঝি হলে 6, এখানে আছে প্রতি মাসের মাঝামাঝি তাই 6, এবং প্রতি মাসের শেষে হলে 5.5, টোটাল 600 টাকা। বিয়োগ করে বাইরে নিয়ে নিব 1,85,250 টাকা। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে সমন্বিত সমাপনী মূলধন। অনেক সময় অঙ্কে দেয়া থাকে সমন্বিত সমাপনী মূলধন এত টাকা ধরে বৈষয়িক বিবরণী প্রস্তুত করো, তখন আর এইভাবে আর বের করতে হবে না, সরাসরি আনসারটা বসিয়ে দিব। এখানে যেহেতু নাই আমরা বের করতে হবে। এবার দুইটা পাশ যোগ করব, মিলে যাবে। এবার সম্পদ এবং দায় যোগ করব। সম্পদ আর যোগফল 2,64,000, দায়ের যোগফল 2,64,000 টাকা। দুইটা পাশ সবসময় মিলবে। কমপ্লিট হয়ে গেল বৈষয়িক বিবরণী। এখানে একটা জিনিস খেয়াল করো যে স্ট্রাকচারের বাইরে আমরা কিছুই লিখিনি। স্ট্রাকচারে এই যে সমন্বিত সমাপনী মূলধন যেভাবে বের করা হয়েছে আমরা এর বাইরে একটা ওয়ার্ডও লিখিনি। সেম দায় এবং সম্পদসমূহ স্ট্রাকচারের বাইরে আমরা কিছুই লিখিনি, স্ট্রাকচারের ভিতরেই। সো স্ট্রাকচারটা ভালো করে মুখস্থ করো বা বুঝে মুখস্থ করো, তাহলে পারবা অঙ্ক। আশা করি সবাই বৈষয়িক বিবরণী কীভাবে প্রস্তুত করে সেটা বুঝে ফেলেছো। যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করো।
এবং বোর্ড কোয়েশন এবং উদাহরণ থেকে প্রচুর 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 প্র্যাকটিস করো। আগামী ক্লাসে কিছু বোর্ড কোয়েশন সলিউশন করে দিব। সেই পর্যন্ত ভালো থাকো। টাটা।